নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ নিয়ে। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ এবং ফলাফল, এই টপিকটা তো আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করবই, আর নোটসটা তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সবার আগে তোমাদেরকে বুঝতে হবে যে ফেব্রুয়ারি বিপ্লব কবে হয়েছিল, কেন হয়েছিল। এটা যদি তোমরা একটু বুঝে যাও তাহলে আমি আশা করছি তোমরা নিজেদের মতো করে তোমরা পরীক্ষার খাতা অনায়াসে লিখে ফেলতে পারবে। তাহলে সবার আগে তোমাদেরকে জানতে হবে যে ফেব্রুয়ারি বিপ্লবটা কবে সংঘটিত হয়েছিল। ফেব্রুয়ারি বিপ্লবটা সংঘটিত হয়েছিল 1848 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা শর্ট প্রশ্ন হিসেবে পরীক্ষায় এসে থাকে, তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়েছিল 1848 সালে। এবার এই ফেব্রুয়ারি বিপ্লবটা সংঘটিত হয়েছিল কেন, তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। এই 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হওয়ার আগেও ফ্রান্সে আরো একটা বিপ্লব সংঘটিত হয়েছিল। ফরাসি বিপ্লব তো সংঘটিত হয়েছিলই, তাছাড়া আরো একটা বিপ্লব, সেটা কি বিপ্লব? জুলাই বিপ্লব। সেটা হয়েছিল 1830 সালে। খুব ভালোভাবে মনে রাখবে যে 1830 সালে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। এর আগে ফ্রান্সে মূলত বুর্বো রাজবংশের শাসন ছিল, কিন্তু যখন এই 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল তখন ফ্রান্সে বুর্বো রাজবংশের শাসনের অবসান হয়, আর সেখানে অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ সিংহাসনে বসেন। তাহলে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার সাথে সাথে ফ্রান্সের যে বুর্বো রাজবংশ ছিল সেটার পতন হয়ে ফ্রান্সে অর্লিয়েন্স বংশের শাসন প্রতিষ্ঠিত হলো। কিন্তু এর 18 বছরের মধ্যে ফ্রান্সে সংঘটিত হলো ফেব্রুয়ারি বিপ্লব। তাহলে এবার তোমাদেরকে জানতে হবে যে ফেব্রুয়ারি বিপ্লবটা কেন হয়েছিল। ফেব্রুয়ারি বিপ্লবটা কেন হয়েছিল আমি যেটা তোমাদেরকে বোঝাচ্ছি, এটা যদি তোমরা খুব মনোযোগ সহকারে বোঝো তাহলে আমি আশা করছি তোমাদের আর বই থেকে মুখস্থ করার কোনো রকম প্রয়োজন হবে না। একবার শুনলেই তোমাদের খুব ভালোভাবে মনে থেকে যাবে। তাহলে খুব ভালোভাবে তোমরা মনে রাখবে 1848 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি সংঘটিত হয়েছিল ফেব্রুয়ারি বিপ্লব। তাহলে আমি সালটা কত বললাম? 1848। তারিখটা কত? 22শে ফেব্রুয়ারি। এই দিন কি হয়েছিল? ফ্রান্সের জনগণ কেন্দ্রীয় ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে তারা প্যারিসে সমবেত হয়েছিল। এই প্যারিসে যখন ফ্রান্সের জনগণ সমবেত হয়েছিল তখন ফ্রান্সের অর্থাৎ লুই ফিলিপের প্রধানমন্ত্রী কে ছিলেন? গিজো। খুব ভালোভাবে মনে রাখবে 1848 খ্রিস্টাব্দে যখন ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়েছিল সেই সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন গিজো। এই গিজো কি করলেন, যে প্যারিসের লোকজন যে সমবেত হলো এই সমবেত হওয়াটাকে গিজো নিষিদ্ধ করে দিল। আর যখনই নিষিদ্ধ করে দিল এই সমবেত হওয়াটাকে, তখনই ফ্রান্সের জনগণ বিক্ষুব্ধ হয়ে গেল। আর বিক্ষুব্ধ হয়ে গিয়ে তারা কি করলো? গিজোর বাসভবন আক্রমণ করলো। এবার গিজোর যখন বাসভবন আক্রমণ করলো তখন রীতিমতো গিজোর যারা দেহরক্ষী ছিল তারা কি করলো? জনগণের উপরে গুলি চালালো। এই গুলিতে 23 জন জনগণ নিহত হয়েছিল। এর ফলে ফ্রান্সে তৈরি হয়ে গেল বিপ্লবের পরিস্থিতি। এবার এই ফেব্রুয়ারি বিপ্লবটা কেন হয়েছে, এর ফলাফল কি, তোমাদের সাথে আমি ডিটেলসে নোটসটা আলোচনা করার সময় ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যাক। তাহলে মূল টপিকটা আলোচনা করার আগে আমি রুম্পা, তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যাক। আর তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, তোমরা যদি জিকে বা কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কিত বিভিন্ন তথ্য যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল ডিয়ার মনোযোগ জিকে থেকে তোমরা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত বিভিন্ন তথ্য পেয়ে যেতে পারো। তাহলে চলো মূল নোটসটা আলোচনা করা যাক। দেখো, তাহলে সবার আগে ভূমিকা। আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া আবশ্যক। সেটা 2-3 লাইন হলেও চলবে, কিন্তু অবশ্যই তোমাদেরকে অ্যাড করতে হবে। দেখো, তাহলে আমরা ভূমিকার মধ্যে কি লিখব? তো আমি এতক্ষণ তোমাদেরকে যেটা বোঝালাম তোমরা যেটুকু বুঝেছো সেটাই ভূমিকার মধ্যে অ্যাড করে দেবে। দেখো ভূমিকার মধ্যে কি লেখা আছে? 1830 খ্রিস্টাব্দে সংঘটিত জুলাই বিপ্লবের ফলে বুর্বো রাজবংশের পরিবর্তে ফ্রান্সের সিংহাসনে বসেন অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ। তাহলে আমি তোমাদেরকে বুঝিয়েছি 1830 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল কি? জুলাই বিপ্লব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সালটা খুব ভালোভাবে মনে রাখবে। জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল 1830 সালে। এবারে জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার ফলে ফ্রান্সে বুর্বো রাজবংশের পরিবর্তে সিংহাসনে বসেন অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপ এবং তার নেতৃত্বে ফ্রান্সের জুলাই রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়। কিন্তু 18 বছরের মধ্যেই 1848-এর ফেব্রুয়ারি মাসে আর এক অভ্যুত্থানে এই জুলাই রাজতন্ত্রেরও পতন হয়। ফলে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় প্রজাতন্ত্র। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে এই ফেব্রুয়ারি বিপ্লবটা হচ্ছে ফ্রান্সে সংঘটিত দ্বিতীয় প্রজাতন্ত্র। এবার দেখো, যেটা আমাদের মূল আলোচনার বিষয়, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। প্রত্যেকটা দেখো আমি পয়েন্ট পয়েন্ট করে তোমাদের সাথে আলোচনা করেছি। এভাবে পরীক্ষা যদি অবশ্যই তোমরা পয়েন্ট পয়েন্ট করে লিখে আসো তাহলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পেয়ে যাবে, আমি এটা আশা করছি। দেখো তাহলে ফেব্রুয়ারি বিপ্লবের কারণটা, বিভিন্ন ঐতিহাসিক ফেব্রুয়ারি বিপ্লবের জন্য বিভিন্ন কারণকে দায়ী করেছেন। সেগুলি হলো নিম্নরূপ। বলে দেখো প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে আমি যেটা তোমাদেরকে বললাম। দেখো প্রথম পয়েন্ট, রাজনৈতিক দলগুলির বিরোধিতা। প্রথম থেকে লুই ফিলিপ ফ্রান্সের কোনো রাজনৈতিক দলের সমর্থন পাননি।
এর ভিতরে দেখো আবার 1-2 করে সাব পয়েন্ট করে করে লিখে নিয়েছি। তোমরা যদি এটা না করতে চাও তাহলে এক ঢালোয়া লিখতে পারো, কোনো অসুবিধা নেই, মেন পয়েন্টটা যেন থাকে। আর যদি 1-2 করতে চাও তাহলে তো খুবই ভালো। দেখো প্রথমে 1 নম্বরে, বামপন্থী প্রজাতান্ত্রিক দল ও সমাজতান্ত্রিক দলগুলি জুলাই রাজতন্ত্রের তীব্র বিরোধী ছিল। তাহলে লুই ফিলিপ ফ্রান্সের কোনো রাজনৈতিক দলের সমর্থন পাননি। তার কারণ কি? 1 নম্বর, বামপন্থী প্রজাতান্ত্রিক দল ও সমাজতান্ত্রিক দলগুলি জুলাই রাজতন্ত্রের তীব্র বিরোধী ছিল। 2 নম্বর কি? দক্ষিণপন্থী ন্যায্য অধিকার সমর্থকরা ফ্রান্সের সিংহাসনে লুই ফিলিপের অধিকারকে অবৈধ বলে মনে করত। 3 নম্বর দেখো, মধ্যপন্থীরা লুই ফিলিপের মধ্যপন্থা নীতি ও শ্রমিক কল্যাণ বিরোধী নীতিতে এবং বোনাপার্টিস্টরা লুই ফিলিপের অগৌরবজনক পররাষ্ট্র নীতিতে হতাশ হয়। এবার দেখো মূল পয়েন্টের 2 নম্বর পয়েন্ট, ত্রুটিপূর্ণ বিদেশ নীতি। লুই ফিলিপ যে কোনো মূল্যে বৈদেশিক যুদ্ধ এড়িয়ে শান্তি রক্ষা করার নীতি গ্রহণ করেছিলেন। তিনি 1 নম্বর 2 নম্বর করে দেখো আবার এখানে সাব পয়েন্ট, পোল্যান্ড ও ইতালির জাতীয়তাবাদী আন্দোলনে নিরপেক্ষ থাকেন। 2 নম্বর, বেলজিয়ামের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব গ্রহণে ব্যর্থ হন। 3 নম্বর, মিশর ও তুরস্কের বিরুদ্ধে ভুল নীতি গ্রহণ করেন। 4 নম্বর, আফ্রিকা ও নিকট প্রাচ্যে ভুল বিদেশ নীতি গ্রহণ করেন। এরূপ দুর্বল ও নিষ্ক্রিয় বিদেশ নীতি দেশবাসীকে ক্ষুব্ধ করে। জনগণ ফেব্রুয়ারি বিপ্লবের পথে সামিল হন। এবার 3 নম্বর পয়েন্ট দেখো, জনসমর্থনের অভাব। যেসব কারণে লুই ফিলিপের জনসমর্থনের অভাব ছিল সেগুলি হলো নিম্নরূপ। দেখো আবারও 1-2 করে সাব পয়েন্ট। 1 নম্বর দেখো, নেপোলিয়ান ঘনিষ্ঠরা তার ভ্রাতুষ্পুত্র লুই বোনাপার্টকে সিংহাসনে বসাতে চেয়েছিল। 2 নম্বর দেখো, ন্যায্য অধিকার নীতির সমর্থকরা 10ম চার্লসের উত্তরাধিকারী ডিউক অফ বেরিকে সিংহাসনের বৈধ দাবিদার বলে মনে করতেন। 3 নম্বর দেখো, ক্যাথলিকরা লুই ফিলিপের ধর্মনিরপেক্ষ নীতির এবং প্রজাতন্ত্রীরা রাজতন্ত্রের তীব্র বিরোধী ছিল। এবার মেন পয়েন্টে 4 নম্বর পয়েন্ট দেখো, বুর্জোয়া রাজতন্ত্র। লুই ফিলিপ মূলত বুর্জোয়া স্বার্থ রক্ষা করে শাসন কার্য চালাতেন। এবারে 1-2 করে দেখো প্রথম পয়েন্টটা, তার শাসন ব্যবস্থার উচ্চবিত্ত ভূস্বামী বণিক ও শিল্পপতিদের স্বার্থ রক্ষিত হতো। 2 নম্বর, প্রতিনিধি সভার সদস্য হওয়ার ও ভোটদানের অধিকার কেবলমাত্র বিত্তশালী শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ রাখেন তিনি। এইভাবে গণতন্ত্রের পরিবর্তে স্থাপিত হয় গোষ্ঠীতন্ত্র। এবার 5 নম্বর পয়েন্ট দেখো, লুই ফিলিপের স্বৈরাচারী নীতি। জুলাই বিপ্লবের ফলে লুই ফিলিপ ফ্রান্সের সাংবিধানিক রাজা হিসেবে শপথ নিয়েছিলেন, কিন্তু বাস্তবে তিনি স্বৈরশাসন কায়েম করেছিলেন। এর পরিণাম হিসেবে ফ্রান্সের জনগণ হতাশ হয়ে পড়ে এবং তারা দ্বিতীয় প্রজাতন্ত্রের পথ বেছে নেয়। এবার দেখো 6 নম্বর পয়েন্ট, শ্রমিক অসন্তোষ। ফ্রান্সের শ্রমিক শ্রেণী অত্যন্ত দুরবস্থার মধ্যে দিয়ে দিন কাটাতো। লুই ফিলিপ শ্রমিক কল্যাণমূলক কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে শ্রমিক শ্রেণী প্রজাতন্ত্রীদের সঙ্গে যোগ দিয়ে বিদ্রোহের জন্য গুপ্ত সমিতি গঠন করেন। লুই ব্লা, সাসিমো প্রমুখ সমাজতান্ত্রিক নেতা শ্রমিকদের সংঘবদ্ধ করতে এগিয়ে আসেন। এবার দেখো 7 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক সংকট। 1844 খ্রিস্টাব্দ থেকে ফ্রান্সের অর্থনৈতিক সংকট তীব্রতর হয়ে ওঠে। 1844 থেকে 1846 খ্রিস্টাব্দে পরপর কয়েক বছর অজম্মা, খরা ও শস্যহানির ফলে ফ্রান্সে প্রবল খাদ্য সংকট দেখা দেয়। 1844 খ্রিস্টাব্দের তুলনায় 1847 থেকে 1848 সালে রুটির দাম দ্বিগুণ হয়ে যায়। ব্যবসা বাণিজ্য ও শিল্পে মন্দা দেখা দেয়, বেকার সমস্যা শুরু হয় এবং কর্মহীন কৃষক ও শ্রমিকদের দারিদ্রতা চরমে পৌঁছায়। আর্থিক সমস্যা সমাধানে অক্ষম সরকারের পতন ঘটাতে মানুষ তৎপর হয়ে ওঠে। দেশের নানা অঞ্চলে বিদ্রোহ শুরু হয়। লাভেন্ডি ও প্রোভেন্সে বুর্বো রাজতন্ত্রের সমর্থকরা, বোলান ও স্ট্রাসবার্গে বোনাপার্টিস্টরা এবং প্যারিস ও লিও প্রভৃতি শহরের শ্রমিকরা বিদ্রোহ শুরু করে। লুই ফিলিপ কঠোর দমন নীতির মাধ্যমে বিদ্রোহ দমন করায় বিভিন্ন শ্রেণীর জনগণের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জ্যাক ড্রস অবশ্যই আর্থসামাজিক কারণ মানতে রাজি নন। তার মতে আর্থসামাজিক কারণে বিপ্লব হলে তা 1847 খ্রিস্টাব্দেই সংঘটিত হতো, পরে নয়। তার মতে 1848 খ্রিস্টাব্দে মন্দা কেটে যায়। কোবানো তাই মনে করেন। জ্যাক ড্রস আরও বলেন যে লুই ফিলিপ বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা করতে সচেষ্ট হলে এক শ্রেণীর সঙ্গে অপর শ্রেণীর দ্বন্দ্ব দেখা দেয়। এই শ্রেণী বৈষম্য বা দ্বন্দ্বই বিপ্লবের মূল কারণ। এবার দেখো প্রত্যক্ষ কারণ ও বিপ্লবের সূচনা। এই প্রত্যক্ষ কারণটা অবশ্যই তোমাদেরকে ফেব্রুয়ারি বিপ্লবের কারণের মধ্যে অবশ্যই অ্যাড করতে হবে, খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। 1848 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি ভোটাধিকার সম্প্রসারণের দাবিতে প্যারিসের ময়দানে এক কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী গিজো এই সমাবেশকে নিষিদ্ধ বলে ঘোষণা করেন। ক্ষুব্ধ জনতা গিজোর বাসভবন আক্রমণ করলে তার দেহরক্ষীর গুলিতে 23 জন নিহত হয়। এই ঘটনার প্রত্যুত্তরে বিক্ষুব্ধ জনতা অবিলম্বে লুই ফিলিপের পদত্যাগ দাবি করে। লুই ফিলিপ তার পৌত্রের হাতে দায়িত্বভার চাপিয়ে দিয়ে ইংল্যান্ডে পালিয়ে গেলে রাজতন্ত্রের অবসান হয়।
দেখো এতক্ষণ তো আমি তোমাদের সাথে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করলাম, এবার আলোচনা করবো ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল। যে কোনো বিপ্লব সংগঠিত হলে তার একটা তো নিশ্চয়ই কারণ থাকে, আর সেটা সংগঠিত হওয়ার পরে তার একটা নিশ্চয়ই ফলাফল থাকে। তাহলে কারণ যখন আমরা উল্লেখ করছি তাহলে আমাদেরকে অবশ্যই ফলাফলটাও লিখতে হবে। সেটা খুব বেশি না হলেও 2-3টে বা 4টে পয়েন্ট দাও, কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে। দেখো ফেব্রুয়ারি বিপ্লবের বিভিন্ন ফলাফলগুলি হলো নিম্নরূপ। দেখো এটাও পয়েন্ট পয়েন্ট করে লেখা, পয়েন্ট পয়েন্ট করেই তোমরা লেখার চেষ্টা করবে। দেখো প্রথম পয়েন্ট, রাজতন্ত্রের অবসান। ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান এবং প্রজাতন্ত্রের জয় ঘোষিত হয়। লা মার্টিন এই অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। ফ্রান্সের জাতীয় সভার 10 জন সদস্যকে নিয়ে একটি কার্যনির্বাহক সমিতি গঠিত হয়। এবার 2 নম্বর পয়েন্ট দেখো, মেটার্নিক তন্ত্রের অবসান। খুব ভালোভাবে মনে রাখবে, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের পর থেকে অস্ট্রিয়া সহ ইউরোপের অন্যান্য দেশে প্রিন্স মেটার্নিকের নেতৃত্বে যে মেটার্নিক তন্ত্রের উদ্ভব ঘটেছিল, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে তার অবসান ঘটেছিল। 3 নম্বর পয়েন্ট দেখো, ইটালি ও জার্মানির ঐক্য। ফেব্রুয়ারি বিপ্লব সরাসরি ইটালি ও জার্মানির ঐক্য সম্পূর্ণ করতে ব্যর্থ হলেও এই বিপ্লব ভবিষ্যতে এই রাষ্ট্র দুটির ঐক্যের পথ মসৃণ করেছিল। 4 নম্বর পয়েন্ট দেখো, সাধারণ বুর্জোয়াদের ক্ষমতা লাভ। ফেব্রুয়ারি বিপ্লব একেবারে ব্যর্থ হয়নি। ফ্রান্সে স্বৈরশাসন ফিরে এলেও সার্বজনীন ভোটাধিকারের নীতি স্বীকৃতি লাভ করে এবং ভোটাধিকার সম্প্রসারণের ফলে নিম্নবিত্ত সাধারণ বুর্জোয়ারা রাজনৈতিক ক্ষমতা লাভ করে। 5 নম্বর পয়েন্ট দেখো, শ্রমিক শ্রেণীর উন্নতি। শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য শ্রম কমিশন গঠিত হয়। খুব ভালোভাবে মনে রাখবে, ফ্রান্সের শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য শ্রম কমিশন গঠিত হয়। তাদের কাজের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়। স্থির হয় যে প্যারিসে 10 ঘন্টায় এবং প্রদেশগুলিতে শ্রমিকরা 11 ঘন্টা করে কাজ করবে। 6 নম্বর পয়েন্ট দেখো, সামন্ততন্ত্রের অবসান। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ইউরোপে সামন্ততন্ত্রের পতন নিশ্চিত হয়ে ওঠে। ধীরে ধীরে ইউরোপ থেকে ভূমিদাস প্রথাও লুপ্ত হতে থাকে। পরের পয়েন্ট দেখো, জাতীয় কর্মশালা প্রতিষ্ঠা। সকলের জন্য কাজের অধিকার বা রাইট অফ ওয়ার্ক স্বীকার করা হয়। বেকারদের কর্মসংস্থানের জন্য জাতীয় কর্মশালা স্থাপিত হয়। এবার নেক্সট পয়েন্ট দেখো, মূল্যায়ন। আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া যেমন আবশ্যক, তেমনি মূল্যায়নটাও তোমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে। সেটা 2-3 লাইন হলেও চলবে, কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করবে। দেখো এবার তোমরা যদি বলো যে দিদি আমরা মূল্যায়নের মধ্যে কি অ্যাড করবো, আমরা কি মুখস্থ করবো? না, মুখস্থ একদম করবে না। তোমরা পুরো টপিকটা থেকে যেটা বুঝেছো সেটাই তোমরা এখানটায় নিজের মতো নিজের ভাষায় লিখবে। দেখো ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সের জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে, তোমরা একটু আগেই জেনেছো। ফ্রান্সের বাইরে ইটালি, জার্মানি, অস্ট্রিয়া প্রভৃতি দেশে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এই বিপ্লবের ফলে ইউরোপের মেটার্নিক তন্ত্রের অবসান ঘটে। এক কথায় বলতে গেলে ইউরোপের পুরাতন তন্ত্রের পতন ত্বরান্বিত হয়। দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে ডিটেলসে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত কেন হয়েছিল, এর ফলাফল কি, এটা সম্পর্কে আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য যদি তোমরা ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট dearmonojok.com ভিজিট করে নিও। আর যদি তোমরা বিভিন্ন টপিকগুলোর পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল dearmonojok63 ভিজিট করে সেখান থেকে তোমরা বিভিন্ন টপিকগুলোর পিডিএফটা পেয়ে যেতে পারো। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।